প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট জেলার 18টি ইউনিট উপজেলা পৌরসভা থেকে আমাদের কাউন্সিলর ডেলিগেট বৃন্দ এসেছেন। সিলেট জেলার 18টি ইউনিট পৌরসভা উপজেলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে নাকি? আছে নাকি? কোন সভাটি? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। বক্তব্য রাখবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, পার্টি চেয়ারপারসন। অন্যভাবে মিথ্যা মামলায় অন্তরীণ করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ জননেতা তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। হাজার হাজার মামলায় আক্রান্ত আমরা, গুম হয়ে গেছে আমার সংশোধন নেতা, পঙ্গু হচ্ছে না, আহত হচ্ছে, বাড়ি ঘরে থাকতে পারেন না, মামলার পর মামলা। এরকম একটি দুর্বিষহ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠন দেশ এবং নেতা কর্মীকে আগলে রেখেছেন। অভিভাবকের মতো বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা মাননীয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের আইনজীবী ফোরামের নেতৃবর্গকে ধন্যবাদ। হযরত শাহজালাল, হযরত শাহপরাণ সহ অসংখ্য ওলিয়া উলিয়ার দেশ, এই পুণ্যভূমি সিলেট। এই সিলেটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিবার্ষিক সম্মেলনের আজকের সভাপতি, যিনি এই দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সময়, 2.5 বছরের মতো সময় সিলেট জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং আজকে অত্যন্ত সাফল্যের সঙ্গে একটা সফল কাউন্সিল উপহার দিতে চলেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীরদার সাহেব আমাদের এই সম্মেলনে আজকে উপস্থিত আছেন। আপনাদের এই সম্মেলনকে সফল করবার জন্য যিনি দীর্ঘ 2 বছর, বেশি হবে তাই 2 বছর ধরে যারা দায়িত্বে ছিলেন, তাদের দলনেতা হিসাবে এই সম্মেলনকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশের বিএনপি এই পর্যায়ে এই প্রথমবারের মতো সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচনের মাধ্যমে একটি কাউন্সিল উপহার দিতে চলেছেন। আমাদের সেই অত্যন্ত ত্যাগী, পরিশ্রমী, অধ্যাবসায়ী, মেধাবী নেতা, দলের ভাইস চেয়ারম্যান, স্বনামধন্য চিকিৎসক এবং আমাদের নেত্রীর সবচেয়ে দুঃসময়ে, যখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, আজকে আপনাদের দলনেতা প্রফেসর ডক্টর জাহিদ হোসেন
আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের সাংগঠনিক মাফ করবেন আমাদের আপনাদের প্রিয় নেতা করতে জানে, একটা সামনে একটা দৃষ্টি, একটা ভিশন নিয়ে চলতে জানে এবং সেই ভিশন দেখে বিএনপির জন্য। আমাদের বিএনপির এবং বিএনপির নেতৃত্বের প্রতি তার আনুগত্য অপরিসীম। সেই নেতা আপনাদের সকলের জনপ্রিয় মেয়র জনাব আরিফুল হক, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য উপদেষ্টা জনাব এনামুল হক সাংগঠনিকভাবে শক্তিশালীর জন্য কাজ করে চলেছেন। আমাদের সহ সম্পাদক মিলন সাহেব এবং এরা কাজ করে চলেছেন। আর যার কথা সবার আগে আমার কথা ছিল, যিনি আজকে উদ্বোধন করেছেন, উদ্বোধক, তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের সামনে একজন মহান নেতা, যিনি এখনো অপেক্ষা করে থাকেন তার সন্তানদের নিয়ে, হয়তো বা তার সেই প্রিয় স্বামী ফিরে আসবেন, যিনি প্রায় 9 বছর হলো আমাদের মাঝ থেকে নিখোঁজ হয়ে গেছেন। আপনাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা, সাহসী নেতা জনাব ইলিয়াস আলী খানের, ইলিয়াস সাহেবের স্ত্রী, সহধর্মিণী, আমাদের তাহসিনা রুশদি লুনা ভাবি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেটের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য আমি আল্লাহ তাআলার কাছে সেই জন্য শুকরিয়া আদায় করি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে যে আপনারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই দীর্ঘ সময় আপনাদের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, পৌরসভা কমিটিগুলো অত্যন্ত ধৈর্যের সঙ্গে সম্পন্ন করে গণতান্ত্রিক চর্চার মধ্যে আজ আমাদের জাহাঙ্গীরদার ভাইকে যে দীর্ঘ সময় ধরে তারা তাদের পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সম্মেলন চলেছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী। প্রায় দীর্ঘ 45 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতিতে, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, সেই মহাপুরুষ, সেই খনজ মহাপুরুষ, যিনি 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় যখন ছিল অথবা ভারতে পালিয়ে গিয়েছিলেন, সেই সময় যে একজন খ্যাত মেজর জিয়াউর রহমান, যার কণ্ঠে ভেসে এসেছিল স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, যার ঘোষণা প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস এটা, সকল দেশের প্রায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে একখানে নিয়ে এসে এক জায়গায় করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন। কারণ সেই মুহূর্তে সেটাই ছিল সবচেয়ে বড় প্রয়োজন, এবং তিনি সেটা করেছিলেন বাংলাদেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই সময়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম মাইলাম। তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটত বলা খুব মুশকিল। তারপর তিনি বলেছেন, হয়তো বা এটা একটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সবসময় গর্ববোধ করতে হবে যে আমরা এমন একজন মহান নেতার পথে চলি, তার আদর্শে চলি, আমাদের অস্তিত্বের দর্শন। আমরা বাঙালি জাতীয়তাবাদের কথা বলি না, আমরা অন্য কোন কথা বলি না, আমরা বলি দেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ দর্শন, অর্থাৎ এখানে শুধু বাঙালি বাস করে না,
বাঙালি ছাড়াও এখানে অন্যান্য ভাষাভাষীর লোকেরা বাস করে। ভূখণ্ড আমরা পশ্চিম বাংলা নই, আমরা আপনার মেঘালয়, আপনার পূর্বাঞ্চল, ত্রিপুরা নই, আমরা বাংলাদেশে বাস করি। আমরা হচ্ছি বাংলাদেশি জাতীয়তাবাদী, আমাদের জাতীয়তাবাদ সেটাই, আমরা বাংলাদেশি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কৃষ্টি আলাদা, আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের ধর্ম চিন্তা আলাদা, আমরা আলাদাভাবে থাকি। এটাকে আমাদের সবসময় আমাদের অস্তিত্ব হিসাব করে রাখতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার অবকাশ নাই, কারণ একটু পরে আজান হবে এবং আপনাদের নির্বাচন হবে প্রধান কিশোর যারা। 1971 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম, আমরা যে সংগ্রাম করেছিলাম, দীর্ঘকাল ধরে আমাদের পূর্বপুরুষরাও লড়াই করেছিল একটা স্বাধীন চেতনার জন্য, পরিচিতির জন্য। সেটার মূল লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই আমাদের সমাজে। আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় আমরা আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করতে পারবো, আমাদের সমাজকে আমরা পরিচালনা করতে পারবো, যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো, যেখানে আমাদের স্বাধীনতা থাকবে। সেই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার পরেই এই আওয়ামী লীগ যারা প্রতি মুহূর্তে নিজেদেরকে স্বাধীনতার সমস্ত কৃতিত্বের দাবিদার বলে ঘোষণা করে, সেই আওয়ামী লীগ কিন্তু সেই দিন থেকেই 72 সালে যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধানকে তারাই প্রথমে ছিন্ন ভিন্ন করতে থাকে, তাদের প্রয়োজনে তাকে সংশোধন করে এবং তাদের মতো করে নিতে থাকে। প্রথমে তারা আপনার সেই বিশেষ বিচার, বিশেষ ক্ষমতা আইন, এরপরে জরুরি অবস্থা, তার খেতে পেয়ে মরে গেছে বন্ধুগণ। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেদিন বাসন্তী লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে। এটা ইতিহাস। আজকে সেই আওয়ামী লীগ যখন বড় গলায় কথা বলে, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাকশালকে রাখতে পারেনি। সেই বাকশালের ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে উপরে তুলেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, মানুষের বাক স্বাধীনতা থেকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, পত্রিকাগুলোকে মুক্ত করেছিলেন, নতুন করে বাংলাদেশের মানুষকে। প্লিজ একটু চুপ করো। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেটা আমি পালন করেছিলাম। আজকে যে গার্মেন্টস এর উপরে ভিত্তি করে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আজকে যে রেমিটেন্সের অর্থে বিলিয়নস অফ ডলার্স আমাদের রিজার্ভে থাকছে, এর সূচনা ফর দ্য সো কল্ড পলিটিশিয়ানস নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন। উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি। দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, সেখানে 1976 সালে তিনি তার ম্যাজিক হাত দিয়ে উদ্বৃত্ত শস্য উৎপাদন করলেন। তার যে বিপ্লব শুরু হয়েছিল, দ্বিতীয় বিপ্লব, যে খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং তাকে উন্নত, তাকে বেশি দিন টিকতে দেয়নি এই স্বাধীনতার শত্রুরা, বাংলাদেশের শত্রুরা তাকে সেদিন নিহত করেছে। কারা করেছে আমরা জানি। আজকে থাকেন না, কথা না বললেই তো হলো। কথা বলবেন না, তাহলেই হবে। একটু দয়া করে একটু কথা কম করেন। যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশকে যে নতুন করে স্বপ্ন দেখানো হয়েছিল, জিয়াউর রহমান সাহেব দেখিয়েছিলেন, বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্যে দিয়ে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে দেখুন 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। এইখানে এই স্টেজে আমরা এখানে আলিপুর হকের সভাপতিত্বে আপনার ডক্টর মোশাররফ সহ এসে আমরা সিলেটে জিয়াউর রহমান সাহেবের যে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন আমার এখন ধূলিসাৎ হয়ে গেছে।
মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমার প্রতিনিধি নির্বাচন করবার জন্য যে আমার সাংবিধানিক অধিকার আছে তাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে কোথাও বলতে দেওয়া হয় না। আমাদের আইনজীবীরা আছেন এখানে, বিচার বিভাগ এখন আপনার প্রশাসন, এই আমরা যে একটা মিটিং করবো, আপনারা মিটিং করছেন, অনেক দিন দরবার করতে হয়েছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি না, আমরা সরাসরি মাঠে গিয়ে জনসভা করতে পারি না। আমাদের সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের গুম করে দেওয়া হয়েছে আমাদের ইলিয়াস ভাইকে। আজ থেকে প্রায় 9-10 বছর হয়ে গেল, 10 বছর প্রায়। আমাদের এই অঞ্চলের একজন সাহসী নেতা, তাকে লক্ষ্য করে তাকে সামনে নিয়ে এই অঞ্চলের মানুষ জেগে উঠছিল, কিন্তু তাকে গুম করে ফেলা হলো। ভাবি বাচ্চারা এই তখন আমি বেশি সময় নেব না ভাই, একটু ধৈর্য ধরেন। দলের সম্মেলন তো, রাজনীতির কথা কিছু বলা দরকার। মানে শুধু মেঠো বক্তৃতা না করে আমাদের রাজনীতির কিছু আমরা বলা দরকার, শোনা দরকার, জানা দরকার, তাই না? আমি মাত্র 5-6 মিনিট সময় নেব। সারাদিন হবে ভোট, নির্বাচন দিয়ে তোমরা নির্বাচন করবে প্লিজ। এখানে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এর পরে হত্যার পরে যে পতাকা শহীদ দিয়ে রেখে গিয়েছিলেন, সেই স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, উন্নয়নের যে পতাকা, এই পতাকাকে তুলে নিয়েছিলেন কিন্তু তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কিন্তু আগে রাজনীতি কোনদিন করেননি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পতাকা, সেই পতাকাকে তুলে ধরলেন। তখন একটা স্বৈরাচার, সামরিক স্বৈরাচারের শাক ঘাড়ের মধ্যে চেপে বসেছে। দীর্ঘ 9 বছর এই মহিলা অক্লান্ত পরিশ্রম করেছেন, গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গেছেন, পথ থেকে পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন এবং সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের গান গেয়েছেন বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনি এই অনেক ছাত্রনেতা এখানে আছেন, সেই সময় যারা আন্দোলন করেছিলেন
তাদেরকে সঙ্গে নিয়ে এবং বিএনপিকে 40 বছর এবং এখনো এই মুহূর্তে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়েই অসুস্থ অবস্থায় তিনি গৃহবন্দী হয়ে আসেন, মাথা নত করেননি একবারের জন্য। বন্ধুগণ, আপসী নেত্রী বলি আমরা, এই আপসী নেত্রী, এই নেত্রী যিনি জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের সৎকে ছড়িয়েছিলেন, যিনি জনগণকে সঙ্গে নিয়ে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আজকে আওয়ামী লীগ সেই নেত্রীকে, জনপ্রিয় নেত্রীকে, এই দেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে মিথ্যা মামলা দিয়ে। কারণটা কি? একটাই, দেশের এই দেশে কি করেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ বড় উন্নয়ন করছে, উন্নয়ন করছে, অনেক মেগা উন্নয়ন। মেগা উন্নয়নের মধ্যে কি হচ্ছে? মেগা দুর্নীতি। 10,000 কোটি টাকার পদ্মা সেতু এরা 30,000 কোটি টাকা নিয়ে আপনার কর্ণফুলী টানেল একই অবস্থা। প্রত্যেকটি ক্ষেত্রে যতগুলো জায়গায় তারা শুধু উড়াল সেতু সেতু আর বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর বলছে মেগা উন্নয়ন। আসল কাজটা হচ্ছে মাথায় হেজাব পরে হাতে তসবিহ নিয়ে বলেছিল 10 টাকা কেজি চাল খাবো, বলেছিল না? 10 টাকা কেজি চাল খাইয়েছে, এখন 60 টাকা 70 টাকা চাল, তাই না? কৃষক বাজারকে বলেছিল বিনা পয়সায় সার দেবে, ইউরিয়া সারের দাম এখন 1200 টাকা। কোন সবজির দাম কমেনি, বরঞ্চ বেড়েছে বাজারে, কিন্তু আমার কৃষক ভাই সবজির দাম পায় না। শ্রমিক আজকে দ্রব্যমূল্য এমন জায়গায় চলে গেছে যে মানুষ এখন হিমশিম খাচ্ছে, কিছুতেই সে তার সংসার চালাতে পারছে না। সয়াবিন তেলের দাম থেকে শুরু করে লবণ, তেল, সবকিছুর দাম বেড়ে গেছে। এবং আজকে দেখেন সব মানুষ চিৎকার করছে যে জিনিসের দাম কমাও। তাই নয়, আপনারা দেখেছেন কিভাবে হত্যা, ধর্ষণ কিভাবে বেড়েছে। প্রতিদিন খবরের কাগজ খুলবেন আর দেখবেন হত্যা আর ধর্ষণের খবর। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়ে গেছে। প্রকাশ্যে এই রাত্রি 9টার মধ্যে সব লোকের মধ্যেই আপনার গুলি করে কমিশনারের হাজবেন্ডকে মেরে দিচ্ছে প্রকাশ্যে, এবং তাতে একটা নিরীহ সাধারণ মেয়েও মারা গেছে সেখানে, ছাত্রী। প্রত্যেক দিন অহরহ এই দুর্ঘটনাগুলো ঘটছে। কারণ একটাই, যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। কারণ কি? যে যাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, তারা তো ব্যস্ত রাজনীতি করতে। আপনারা দেখলাম যে পুলিশের আইজি সাহেব ট্রেনের আজকে সিলেটে আসছেন, তিনি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। আর কমিশনার সাহেব কিন্তু শিষ্টাচার পর্যন্ত জানেন না। তার শিক্ষা কোথায়, কোন শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন? আমরা একটা বড় লড়াইয়ের মধ্যে আছি। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অন্যায়ভাবে কারারুদ্ধ করার পরে দায়িত্ব নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সবার আবার আপনাদের তো জামাই, তাই না? তো সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, তাই তো নাকি? উনি দায়িত্ব নিয়েছেন আমাদের দলে, তার অনেক আগে থেকে কিন্তু তিনি রাজনীতি শুরু করেছিলেন। এবং তিনি আপনাকে আমাদের মুক্তাদির মোশাররফ বলেছেন, যিনি তার জীবনের রাজনীতির প্রথম দিকটাতেই যে কাজগুলো শুরু করেছিলেন, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তৃণমূল সম্মেলন শুরু করেছিলেন ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে তিনি ছাত্র দলকে সংগঠিত করছিলেন। আজকে দায়িত্ব নেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে আজকে এই যে আপনার সিলেটের সম্মেলন হচ্ছে, প্রতি মুহূর্তে তিনি মনিটর করেছেন, দিক নির্দেশনা দিচ্ছে। সেইভাবে আমরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছি। আমাদের অনেক ভাই আন্দোলনের কথা বলেছেন। আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি, দেশের মুক্তির জন্য আন্দোলন শুরু করেছি, আমরা দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করেছি। আপনারা দেখেছেন যে আমাদের এখন যে জমায়েতগুলো হচ্ছে, এই জমায়েতগুলোতে আমাদের অনেক বেশি জনসমাগম হচ্ছে, মানুষ আসছে। কারণ ইতিমধ্যে যে সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশনা যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো ফলপ্রসূ হচ্ছে। বন্ধুগণ, আজকের সময় খুব দুঃসময়। আজকে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমরা
বাংলাদেশি জাতি হিসাবে আমাদের নিজস্ব সত্তা নিয়ে, আমাদের কৃষ্টি নিয়ে আমরা টিকে থাকি। আজকে আমাদের সমস্ত যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে ভেঙে তছনছ করে ফেলা হয়েছে একটা মাত্র উদ্দেশ্য, যে বাংলাদেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এই সরকার, এবং একটা নতজানু রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়। বন্ধুগণ, আমরা সেটা হতে দিতে পারি না। আমরা কিছুতেই আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে আমরা ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যারা আমরা অনুসারী, যারা আমরা নিজেদেরকে জিয়ার সৈনিক হিসেবে দাবি করি, যারা দেশের বেগম খালেদা জিয়ার যে অনুপ্রাণিত হই, আমাদের নেতা তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে যারা আমাকে বিশ্বাস করি, তাদের দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত করা, পাক কঠিন ঐক্য গড়ে তোলা, এবং সেই ঐক্যের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে, সমস্ত গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা, যেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ এই দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। নয়, যিনি দলকে সঠিক অর্থেই নেতৃত্ব দিতে পারবেন, তাদেরকে নির্বাচিত করবেন, এই আমাদের প্রত্যাশা। এই কারণে যে সামনে আসছে একটা বড় লড়াই, জোর লড়াই, ওই লড়াই আমাদের জয়লাভ করতে হবে, এবং আমাদের সেই নেতৃত্ব সৃষ্টি করতে হবে যে নেতৃত্ব আমাদেরকে ভবিষ্যতের জন্য আমাদের সত্যিকার অর্থিকটা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবে। আমাদের সামনে লক্ষ্য দুই একটা লক্ষ্য কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের গণতন্ত্রের মাতা, তাকে মুক্ত করতে হবে। আমাদের লক্ষ্য কি? আমাদের রহমান, যিনি মিথ্যা মামলায় তাকে নির্বাচিত করে রাখা হয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর লক্ষ্য কি? আমাদের এই 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে, যারা এখন শৃঙ্খলিত অবস্থায় আছে। আজকে 35 লক্ষ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, 600 উপরে নেতাকর্মী আমাদের গুম হয়ে থেকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেষ কথা বলতে চাই, এই লড়াই আমার লড়াই নয়, আমার মুক্তির জন্য নয়, আপনাদের জন্য নয়। এই লড়াইটা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য, আমার জাতিকে রক্ষা করার জন্য। বন্ধুগণ, 18 কোটি মানুষকে লড়াই মুক্ত করার জন্য আসুন, সেই লক্ষ্যে আমরা সবাই সামনের দিকে আরো দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন, বিজয় আমাদের হবেই হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সিলেট জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের সিলেট জেলার 18টি ইউনিটের উপজেলা পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা এখানে বসবেন। মাঠে ঢোকার যে গেট, এর পাশ দিয়ে ভোট দেওয়ার জন্য রাস্তা আছে। হুড়াহুড়ি না করে এখন উঠবেন না, কেউ হুড়াহুড়ি না করে ধীরে সুস্থে গিয়ে ভোট দেবেন। প্রধান ব্যালট পেপার নেবেন, তারপরে বুথে গিয়ে ভোট দেবেন, বাক্সে ভোট ফেলবেন। প্রধান নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট এম এ গাফফার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু করার সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার, তার ভোটরা দয়া করে আপনাদের কাউন্সিলরদেরকে সহযোগিতা করবেন। 18টি ইউনিটের 18টা টেবিলের সামনে প্রত্যেক ইউনিটের দফতর সম্পাদক জনাব উপজেলা পৌরসভার প্রত্যেক ইউনিটের দফতর সম্পাদক সাহেবরা আপনাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করুন। আপনারা প্রত্যেকটি বুথে থাকবেন। প্রত্যেক উপজেলা পৌরসভার দফতর সম্পাদক সাহেবরা আপনারা দয়া করে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করুন।